তোমার নামে এত কলঙ্ক কেন? তুমি মা হয়েছো না কি হয়েছো ওটা আমার দেখার কথা নয়। মাতৃনামের এই কলঙ্ক এলো কেন? আপনারা শুনলেন উত্তর। নম্বর জিজ্ঞাসা, বলো রাধারানী তোমার কি এমন গুণ ছিল গোটা বৃন্দাবনে তোমার নাম চলবে, কৃষ্ণের নাম হবে না, কৃষ্ণের বাবার নাম হবে না, কৃষ্ণের দাদুর নাম হবে না, শুধু তোমার নাম হবে? এর মধ্যে কিছু রহস্য আছে নিশ্চয়। সেই রহস্যটা কি? কথাটা উল্টিয়ে গেল। বলে নারীর ক্ষমতা দেখো, পুরুষ নারী ছাড়া তুমি কি করিয়েছো এক কথাতেই উত্তর হয়ে যাবে, তোমাকেই তো আমি করেছি, আবার নতুন কি করব? যখন তুমি দেশে ছিলে না তখন তোমাকেই তো আমি করেছি। একটা পুরুষের সঙ্গে ওল যদি ঢোলের মতো হয়, সে ডাঁটার উপরে ধরে না নিচে ধরে? আমি জিজ্ঞেস করলাম মেয়েগুলো এত নিচে নেমে গেল কেন? বলে তুমি বসন দেখেছো, শুধু বসনে নয়, আজ মেয়েগুলো হরি নামের দল করিয়েছে। আপনাদের গায়ে আছে নাকি? আছে? তোর গৌর আছে তাই পড়ে যাবে? গৌর পুরুষের ব্রহ্ম, এই ব্রহ্মটা নারীর আছে নাকি? তাই উল্টো পাল্টা গান করছিস। গৌর আমার কাঁচা সোনা ধুলেই পড়লে আর পাবো না। অবসরের মুখে হরি কথা কৃষ্ণ কথা শুনতে নাই, মানে কি বলেন দেখি? যাদের ছোট গোঁজা নাই তাদের মুখে কৃষ্ণ কথা শুনতে নাই, তা তোরা ছোট গুঁজবি কিসে? একটা পুরুষের সঙ্গে একটা নারীর তুলনা পরে আছে কি? ধুতি গোটা জীবন পরবো, পরে ছিঁড়ে দেবো। আমার পাড়ার এক বৌদি এসে বলছে রসরাজখানি ধুতি ছেড়া দে তো। কি করবি? তো বলছে সন্ধ্যা জ্বালা সইতে করবো গা। কেন তো সাইয়া ছিঁড়ে কর গা? বলছে হবে না। কেন হবে না? তোমরা যদি নারীর থেকে পুরুষের থেকে তোমরা যদি বড় হও, তোমাদের সাইয়াতে মাল হবে না কেন? মুচ্ছুদি মারলে হবে না। ধুতি পরে পরে ছিঁড়ে দেবো, সেই মালে ঠাকুরের আরতি চলবে, তোমার মালে চলবে? দেখবেন পুরুষের বৃদ্ধ মানুষ যে আন্ডার প্যান্ট পরে তাতে মুড়ির টিনের মুখ ঢাকুন দেয়, কিন্তু সাইয়া ঢাকুন দেবে না। কারণ কি? ওই মুড়ি খাওয়া হবে না, গুমগন্ধ উঠবে। এর থেকে খুলে বলা যাবে না। নারী সুস্থ মাসে মাসে, প্রতি মাসে মাসে একবার করে জোয়ার আসে। পাপ না করলে বাবা কিছু হবে নাকি? কারো কোনো ক্ষতি হবে? একটা সোনার আংটি যদি বেঁকে যায়, তাকে সোনা বাদ দিয়ে অন্য কিছু বলবে নাকি? বাড়িতে যখন জন্ম হচ্ছে বলে কি ছেলে হয়েছে? বলছে সোনার ছেলে, মানে পুরুষ হলি সোনা। বিটি বলবে মাটি ফেলিয়ে দেখা, হবে না। এক মডেলের তিনটে দুটো হয়েছে মেয়ে, গুরুদেবের কাছে বলছে গুরুদেব কি নাম রাখবো? প্রথমটা হয়েছে বলছে নাম রাখা তনুজা। 2 নম্বর হয়েছে বলছে গুরুদেবের কাছে যাও, বউ বলছে গুরুদেবের কাছে যাও, আবার নাম রাখতে হবে। গুরুদেবের কাছে বলছে গুরুদেব আবার বিটি, কি নাম রাখবো? বলছে অনুজা। তনুজা অনুজা দিয়ে গুরুদেব বলছে এইবার যা, এইবার তো বেটা হবে। আবার হয়ে গেছে যা মাল হয় তাই, আবার বিটি। বউ বলছে যাও গুরুদেবের কাছে। বলছে আর গুরুদেবের কাছে যেতে না, আমি নাম রেখে দেবো। বলে কি নাম রাখবে? বলে বড়টো তনুজা, মেজোটো অনুজা, ছোটটো মরিয়ে যা। আপদ মরিয়ে কাজ হবে। জগৎটাকে আজ নোংরা করতে করতে বলছে ঢিলা ঢালা পরেছিলাম, খানি টাইট করে নিয়েছি। জিন্স প্যান্ট পরে বাইরে যাবে, একটা পুরুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে, আর মেয়েটা কি করবে? মাঝে মাঝে যদি হয় হিসাব আছে, মুখে কথা বলিয়ে দিলেই তো হবে না, এর ট্যাক্স নাই। আজকে তোমরা যা গান গাইছো জগতের মুখে লোককে মুখ দেখানো দেয়, যে গান মেয়েরা বার করে দিয়েছে জগতের মুখে লোকের কাছে মুখ দেখানো হবে না। আমার একটা নাতি আছে, এসে সকালবেলায় উঠে আমার বুকের উপরে চাপ বেজে বেজে খুব লাফাবে।
লাই এখন ঘুম ভাঙে নেই, বলে একটা গান শোনাই, গান মানে শোনাও। না 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 না, হাট করে দাপড় দাপড় তিরিং করে লাফিয়ে উঠবে। আল্লাহ গানটা ভালো লাগে, ওটা বলতে নাই, বলছে ভালো গান, ভাত আরের ভাত খাবো না মা। কে বলছে কোন পুরুষের এরকম গান শুনতে পাবে? এটা ভাত খাবে না বলি তো রূপ দেখে বেড়ায়, রূপ দেখিয়ে বেড়ায় পুরুষদেরকে। ওই জায়গাতে তো হাত দিয়েছিলাম, নামিয়ে দিয়েছিলাম টেনে। আই জগৎখানা নষ্ট করার মূল্যে তোমরা, তুমি বেগুন গাছ লাগিয়েছো, বেড়া দেবে না, তোমার বেগুন তো চুরি হবেই। পথে নারী বিপর্যিতা, প্রত্যেকটা পেপার খুলুন নারী ধর্ষণ, নারী ধর্ষণ, নারী ধর্ষণ। আচ্ছা কোন পেপারে দেখাতে পারবেন যে পুরুষ ধর্ষণ হয়েছে? নারী পুরুষ দুজনেই তো ধর্ষণ হয়, কিন্তু পুরুষের নাম আসে না কেন? ওকে জিজ্ঞেস করেন। কারণ সোনার মালের পরিবর্তন নাই, এ যাই করবে না কেন সোনা। একটা মেশিন চলতে চলতে নষ্ট হয়ে গেছে, আপনাদের কুরিয়ার কাপাই পড়ে আছে, আর দাম ধাবুক নেবার দরকার নাই, খোলা পড়ে থাকবে। কিন্তু সোনার জিনিস ভেঙে গেলেও তাকে বাক্সতে আয়রন চেস্টে রাখতে হবে। লক্ষ্য করতে হবে পুরুষ হচ্ছে আয়রন চেস্টের মাল। গোপ দেখেছ মাল, এত প্রকার গোপ দেখেছ, এখনো যে জায়গার গোপ তোমাকে আমি দেখাই নেই। যদি বলে এই গোপ এলিও কেন, গোপ এলিও কোথা থেকে, কোথা থেকে এলিও, তোমাকে আমি সব দেখাবো। এক মাঝি জুতো কিনতে গেছে দোকানে, দিয়ে দোকানে দেখবেন কাঁচের ভেতরে কিছু জুতো সাঁটানো থাকে পছন্দ করার জন্য। মাঝি ওকে বলছে কি জুতো নিবি? বলে যে কাঁচের ভেতরে তো ওই জুতো দুটোই লোক। গোডাউন থেকে দুটো মাল বের করে এনে দিয়েছে। মাঝি বলছে এই জুতো আমি লোবো না, কাঁচের ভেতর থেকে বাইর করে দেয়। বলছে একই জুতো, এই দুটো ওটা শোরুমের, এটা গোডাউনের। বলছে এক মাল যদি হয় আমার গোপ চেয়েছে দেবো। মাঝির গোপ ছিল খুব ফাইন, লোকটা ভাবিয়ে গোপ গেল, ভালো গোপ। এই ভাবতে ভাবতে মাঝির খুব বিপদ হয়ে গেছে। গোটা মোড়কে দেখেছে, মোড়ের সব দোকানদার এসে বলছে মাঝি তোর সর্বনাশ হলো, গোপ কোটা গেল। বলে যাই যাবে, বলে একই জুতো, এটা শোরুমের, ওটা গোডাউনের। বলছে একই তো মাল, এখানেও আছে সেখানেও আছে, তাহলে শোরুমটা বাদ দিয়ে গোডাউনে চেয়েছিল, মাল তো একই নাকি? যেমন তোমার প্রশ্ন করা হচ্ছে বলছে খুব, মানে আপনাদের গায়ে হরিনাম হয়? হরিনাম আসরটা ভালো আছে, তখন হরিনাম হয় নাকি? এই হরিনামের সময় ৯-১০টা হরিনামের দল। আমার বাড়িতে হরিনাম আছে এই সামনে ২৯শে মার্চ, জ্যৈষ্ঠ মাসের দিনে হরিনাম ৯-১০টা দল বলে দিয়েছে। আমের চাটনি করেছে, তরি তরকারি করেছে। প্রথম দল খেতে বসেছে, দিতে লেগেছে, চাটনি দিচ্ছে, তবে যে একটা আঁটি হবে না, বলে হবে। প্রত্যেকটা লোক যদি একটা করে আঁটি চাই, একটা হরিনামের দলে ১৫০০টা লোক থাকে, তাহলে আম ক কেজি কেটেছে, তাই চাটনিতে আম থাকবে ২-৩০০টা। একবারই আঁটি শেষ হয়েছে, বালতি ভরে ফেলতে গিয়েছে পুকুরের ধারে। আবার একদল বসেছে, তাদের চাটনি করতে লেগেছে, ফেলতে যাবে, বলছে আমের আঁটি হবে না, তাই ফেলা বাদি বলছে হবে। যে দিচ্ছে বলছে হবে কি করে, মালটা নাই, বলে হবে দাঁড়া। জলে ধুয়ে নিয়েছে, নিয়ে গিয়ে মালে ফেলে দিল। আবার তুই ওই মাল মেরেছে। এইভাবে ৮টা দলকে এই মাল মেরেছে। শেষ দল ৯ দলের প্রথমেই মূল গাইন মশাই বসেছে, চাটনি দিতে এসছে। তা যে দিয়েছে তা বলছে একটা আঁটি হবে না, বলছে হবে, কিন্তু আর মাছ থাকবে না। এর আগে তো ৮ জন চুষিয়েছে ওই আঁটিকে নাকি, বলছে আর চুষতে পারে মাছ পচা চুঁচে যাবে, ওই রসে ফেলে দিয়েছে। এই নারীর অবস্থা ঠিক ওই জায়গায়, কে কবে চুষিয়েছে বাদুড়ে তাল চোঁচা করে, এদের আর মাছ নাই। আমারে বেঁচে শোকে নাই, সাগরদা ভালো আছেন? রাধে। আর বোধহয় বেশি দিন বাঁচবো না। এই যে মেয়ে ছেলে পাল্লাই করেছি, ওরে বেঁচে শোকে নাই
আমার এই জীবনে বাবা কৃষ্ণ কথা গাইবে সকলে জীবনে কৃষ্ণ কথা গাইবে সকলে বেঁচে সুখ নাই আমার জীবনে কৃষ্ণ কথা গাইবে সকলে বেঁচে সুখ নাই আমার জীবনে কৃষ্ণ কথা গাইবে সকলে বেঁচে সুখ নাই আমার জীবনে কৃষ্ণ কথা গাইবে সকলে বেঁচে সুখ নাই আমার। বেশি পাকতে যেও না, বেশি পাকতে গেলে ভেঙে যাবে। আমি বলেছিলাম ছাগলকে পাত, ঘোড়াকে হাত, গরুকে ভাত, আর মেয়ে ছেলেকে 2-1 লাখ। খুব গাই লাগিয়ে গেছে দেখালাম। তারপর যে কত গুণ দেখো, গুণ টাকার মেয়ে ছেলে। ও মা কিছু রাগ করো না, মেয়েদের কোনো গুণ নাই, এদের জাজ নাই, এরা বেয়া যেতে। আমি যদি একটা বাগদিদের মেয়েকে বিয়ে করি এসে আমার টাইটেল পাবে, তাহলে এদের জাজ নাই। আমি যদি একটা ব্রাহ্মণের মেয়েকে বিয়ে করি এসে মন্ডল লিখতে হবে। আমি যদি একটা মুসলিমের মেয়েকে বিয়ে করি এসে মন্ডল লিখবে, তাহলে আমার জাতীয় যায়। ও মা, এদের আবার লজ্জাও নাই, কিছু মনে করেন না আমাকে। আজকে না হয় বাড়িতে বাড়িতে বাথরুম হয়েছে, কিন্তু আমি যখন বিয়ে করেছিলাম তখন বাথরুম ছিল না। আমার বিয়ের পর দিন বউ কাপড় ছেড়ে আমার মায়ের সঙ্গে পুকুর দিকে চলে গেল। কি করতে গেল? শাশুড়ি বউ মায়ের অষ্টমঙ্গলার দিনে আমি শ্বশুরের সঙ্গে মার দিয়ে যেতে পারবো? বিচার এদের লজ্জা নাই, তাহলে এদের জাজ নাই, এদের লজ্জা নাই। তোমার রাগ হচ্ছে না আমার উপরে? এদের আবার নাক না থাকলে আমার দাদু বলতে এরা পায়খানা খেত। এদের আবার জিভ নাই। বলছো খুব সাবধানে বলো। ওরে কত টিয়া ময়না খাবার পাইল। এ নারী, তোমার যা কথাবার্তা, আজকে টিয়া ময়নারা খাবার পাই না। আজ বাড়িতে বাড়িতে কাক পুষবে নাকি? কত টিয়া ময়না খাবার পাইল, তারা ছুটছে গো ভা গাড়ে পানে। আমি জিজ্ঞেস করলাম, সবই তো পুরুষের লেখা গ্রন্থ, একটা নারীর লেখা গ্রন্থের নাম বলো। সেই বইটা পড়বে, পড়ে মেয়েগুলো ভালো হবে। হয় যাদের নিচু মনোভাব তারা কোনোদিন উঁচু হয়? কখন হবে না। যতই বলেন তাকে বৃন্দাবন নিয়ে যান, চোর যদি যাই গঙ্গা স্নানে তবু লক্ষ্য তাকে পোঁটলা পানে।
এদের বাবা কোনো কিছুই তো ঠিক নেই, নিচের দিকেই তো মনোভাব। ভালো করে যদি ভেবে দেখেন তাই ওরে রামে ছাগলে টানে বেগাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। ভৈরে রাম ছাগলে টানে বেগাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। আমাদের দেশে একটা পুরুষ আছে যার নাম হচ্ছে গণেশ। এ যদি মনে করে গোপ রাখবো হবে, এর মুখ তো এটা হাতি মুখ, সাগর দায়ের গোপ বেরোবে। আমার এক চাচা এসেছে গান শুনছে, আমি দেখতে পাচ্ছি, ধাক্কা দিলে হবে না, আমি দেখেছি। আমার পাশেই মুসলিমের গ্রাম আছে, দুর্গা বিসর্জন করবো দেখছি নাতনিকে নিয়ে তো দিদিমা চলে এসেছে। আমরা দিদিমা বলি, ওরা নানি বলে। আমরা জল বলি, ওরা পানি বলে। আমরা বন্ধু বলি, ওরা দোস্ত বলে। আমরা মাংস বলি, ওরা গোস্ত বলে। মাল এক, নাম আলাদা। চলে গিয়েছে, নানিকে জিজ্ঞেস করছে নাতনি, হ্যাঁ নানি দুঃখ কি কই? ওই দেখছি না ক্যাংটার মতো ফ্যাংটা বার করে দাঁড়িয়ে আছে, মানে ক্যাংটার মতো ফ্যাংটা বার করে দাঁড়িয়ে আছে, 10টা হাত। আমি দাঁড়িয়ে আছি পাশে, আমার খুব হাসি এসেছে। আমি দেখলাম হাসি যাবে না, আরো কিছু মাল আছে দেখতে হবে। কিছুক্ষণ পরে ছেলে মানে বলছে হাঁসের উপর চেপেছে কেন? হাঁসের উপরে চেপে আছে সরস্বতী। বলছে সালাম কর, লেখাপড়া হবে। কোন ছেলে পড়াশোনা বাদ দিয়ে সরস্বতী যদি ভালো করে উপোস করে পুজো দেয়, সে কি পরীক্ষায় পাস করে যাবে? কি বলছে? এখন দেখবেন যারা পড়াশোনা করে তারা সরস্বতী পুজো করায় না। করাই কারা? যে কোটা রাখাল বাগাল পড়াশোনা করেন না তারা। এদের সরস্বতী পুজোর প্যান্ডেল যা হবে, বিড়ি খাবার ঘর বড় করে করতে হবে, তাছাড়া পুজো। আমি না দেখার কিছু নেই, আমি দেশে দেশে ঘুরি তো, আমি দেখতে পাই। যে কটা ভালো লোক তারা পুজো তার আসে না। লক্ষ্মীকে দেখে বলছে পেশার উপরে চেপেছে, বলছে সালাম কর, ধন হবে। বলছে আহা আল্লাহ তোমার রূপ দিয়েছে, মানে কাজ থেকে দেখে বলছে এর মতো দেখতে আর পুরুষ না, কার্তিকের তুল্য কায়া। দেখলেন? বলে ওটা সরস্বতী, এই দুর্গার বেটা, সালাম কর। সালাম করছে। এবার গণেশকে দেখে ফেলিয়েছে, ছোট ছেলে, মাথা চুলকে চুলকে, নানি তেলা হলো মাথা কদু হেন প্যাট টোকে, মানে মাথাটা তেল তেল করছে, ডিঙ্গিয়ার মতো প্যাট। নানি বলছে ওইটা দুর্গার ছোট বেটা গণেশ, সালাম কর। বলছে নানি এ যদি তামুক করিয়ে খেতে মনে হয় কি করে খাবে? ছোট ছেলে, বড় লোকের ছেলে ললবল লাগিয়ে কলবল করে খাবো। আবার কিছুক্ষণ ছেলে দাঁড়িয়ে থাকে, খুব কাঁদছে ছেলে। আমি দেখছি ছেলে কাঁদছি কেন? নানি বলছে হা হা বাবা কাঁদছি কেন? আমি গিয়ে বলে হা গো মা কাঁদছো কেন মা? বারবার জিজ্ঞেস করছে, বলে না ছেলে। ওর নানি ধমক দিয়ে বলছে কাঁদছিস কেন? বলছে আর কেন কাউকে পালাতে পারোনি। তার মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে চললাম, আর কেন আর আগে পালাতে পারোনি, তাহলে খোঁচাটা খেতে হইতো না। মানে অসুরের বুকে খোঁচা লাগিয়ে তৈরি আছে, অসুরকে দেখেছে পড়ে আছে। বলছে হ্যাঁ নানি ওই খোঁচা খেয়ে পড়ে আছে ওটোকে, বলছে ওটা লোসাপুরের হোসার বাপ। নানির জন্য মালটাকে পড়ে আছে। আমার নানির উত্তর গুলো তাই হয়েছে, উত্তর গুলো তাই হয়েছে। কি জানাবো ওই দশের নানির উত্তর গুলো তাই হয়েছে, কি জানাবো দশের কাছে, উত্তর গুলো তাই হয়েছে। এই যে পুরুষের গোপের জন্ম, ওরে কি বললো আপনাদের কাছে যে ভগবান কৃষ্ণ রাম গৌরাঙ্গ মহাপ্রভু তো গোটাগুটি চাঁচা, চুলও নাই গোপও নাই। এদের কোনোদিন গোপ দেখেছে না? সত্যি কথা বলেন, এদের বুড়ো বয়সের কেউ ছবি দেখেছে?
একজন বলুন। যে ছবিগুলো আপনারা দেখছেন ওগুলো গোপ বেরোবার আগে যদি প্রমাণ করে দিতে পারি ভগবানের গোপ ছিল, মেনে নিতে হবে তোমাকে নাকি? যদি ভগবানের গোপ না ছিল, আপনাদের সামনে কথা দিলাম এক্ষুনি আসলে দাঁড়িয়ে চাঁচবো, তারপরে বাড়ি যাবো, তারপরে বাড়ি যাবো, শাস্ত্রের মাঝে বাবা দেখিয়ে দেবো। আমি চেঁচে তারপরে বাড়ি যাবো, শাস্ত্রের মধ্যে দেখিয়ে দেবো, চেঁচে তারপরে বাড়ি যাবো। ওরে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদের নামে ধরে এসেছিল সেদিন বাবা জগতের মাঝারে হরিনাম করে, ভগবানের নাম করে। একদিন তার বাবা বলছে এই হরিনাম আমার বাড়িতে চলবে না, ভগবানের নাম করা হবে না। বলে কেন? বলে তোর কাকাকেই ভগবান মেরেছে, তাহলে যে আমাদের শত্রু, নাম হবে না। কিন্তু প্রহ্লাদ ছাড়তে পারছে না হরিনাম। তাহলে এখানে চিন্তা করে দেখুন হরিনাম চলছে, গোপটা কাটছিল হিরণ্যকশিপু, ভগবানের ছিল না। তার একটু উপর দিকে উপর মহলে চলে যাবে। নামে যারে তুলসী, তার স্বামী শঙ্খচূড় দ্বৈত ছিল মহাশয়। শাস্ত্রের মাঝে যে কথাটাই আমরা দেখতে পাই, এই তুলসীর সতীত্ব যদি হরণ করতে পারিবে, তাহলে তার স্বামী শঙ্খচূড়ে মারা যাবে। শঙ্খচূড়ে বড় গোপ, শঙ্খচূড়ে বেশ ধরিয়ে এলেন সেদিন নারায়ণ। কে এসেছিল? নারায়ণ। নারায়ণ যদি শঙ্খচূড়ে বেশ ধরে, তার গোপ ছিল না? বিচার করুন, যদি না থাকে আসরে দাঁড়িয়ে চেঁচে দেব, আসরে দাঁড়িয়ে চেঁচে দেব। তাহলে ভগবানের গোপ হয় নাকি? যদি ওখানে বাদ দিয়ে প্রহ্লাদে বাবার কাছে যান, তখন দেখবেন বড় গোপ, নৃসিংহ অবতার, উপর দিকটা সিংহের আর নিচে দিকটা মানুষের। তুমি যদি বলো তোমার স্তন চিহ্ন, সেদিন আমার স্তন চিহ্ন ছিল না। এখান থেকে এই দিকটা সিংহের, মানে সিংহের থাকে কোথায়? নিচে। তাহলে মাল নাই, স্তন চিহ্ন নাই। আর যারা পুরুষ, মানুষের অংশ ছিল এখান থেকে নিচের দিকটা, তাহলে পুরুষের থাকে কোথায়? মানুষের থাকে বুকে, তাহলে মাল নাই। তাহলে মাল দেখলে কোথা? তুমি কবি গান প্রমাণের গান, কই মাল দেখে দেখতে পেয়েছি না তো? মনে করেন এখান থেকে দিকটা সিংহের আর এই দিকটা মানুষের, কই মাল থাকবে? মাল খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না। এই স্তন চিহ্নটা আছে কেন সেটাও বাবা জানতে হবে। এই স্তন চিহ্ন এই লোক কোথা থেকে সেটাও জানতে হবে। এই স্তন চিহ্ন পুরুষের ছিল না। এই লোক হবে লক্ষ্মী একদিন স্তন কেটে শিবের পুজো দিয়েছিলেন। কীর্তনীয়রা বলে ধরা স্তন কেটে ভগবানের সেবা দিয়েছিলেন। আর মা লক্ষ্মী স্তন কেটে শিবের পুজো করেছিলেন। শিব সেই স্তনভাণ্ডটি হাতে ধরে বক্ষে ধারণ করেছিলেন। সেই স্তনচিহ্ন যখন বক্ষে লাগিয়েছিলেন, তখন লক্ষ্মী আশীর্বাদ করেছিল, তোমার বুকেও দেখা যাবে, তোমার বুকেও দেখা যাবে। এটা গেল ভিতরকার কথা। যদি যুক্তিতে যান, আপনারা কোনদিন ইয়ে দেখেছেন? আঙুর ফল দেখেছেন? আঙুর ফল যখন পেকে যায়, দিয়ে শুকিয়ে যায়, তাকে কি বলে? আমার নানিটা বুঝতে পারে না। তোমার যে মাল আছে তা আঙুর ফল, কিন্তু আমার কিশমিশ। তোমার থেকে আমার দাম বেশি বটে, তোমার থেকে আমার দাম বেশি বটে। এই কথা বললাম কেন? সিনেমা দেখতে চলুন, একটা পর্দা থাকে অনেক দূরে, পর্দার পিছনে একটা ছবি, ফিল্ম লড়াই, ছবি দেখতে পাবেন? কেন পাবেন না? আলো নাই। যতদিন ফুটোই জেনারেটরের লাইট না দিয়েছে, এটা হচ্ছে জেনারেটরের লাইট, এই লাইট তোমার লাইটে যতদিন না ঠেকবে, মাল বাবা আসবে না, মাল বাবা আসবে না।
তোমার মাল থাকতে পারে কিন্তু মালের কাজ নাই। এ মাল যতদিন কাজ না করবে ততদিন তোমার মালে কাজ হবে না। আমার একটা সন্তান হয়েছে, গ্রামে শ্বশুর বাড়ি প্রতিদিন একবার দেখতে যেতাম, সন্ধ্যাবেলা বাড়িতে থাকলে চলে গেলাম, দেখছি ছেলেটা কাঁদছে। আমরা তো দিদি কই, বলে পুকুরে গেল। বলে ছেলেটা কি হয়েছে, কাঁদছে কেন? বলে খিদে লেগেছে। আমরা দিয়ে দেয়, আমার শালিকে বললাম দিয়ে দে, মাল তো তোরও আছে, তোর দিদিরও আছে, তোর আছে, দিয়ে দে। জামাই বাবু হবে না যে, আমার কেন? আমার আছে ধান নয়, তা বললে তো হবে না। তোমার হামার আছে কিন্তু আমার মালে তোমার ধান ভরিয়ে দেবে, আমার মালে তোমার ধান ভরে দেবে। বিচার করিয়ে বাবা দেখতে হবে, আমার মালে তোমার ধান ভরে দেবে, কর্মে তোমার বলতে হবে, আমার মালে ধান ভরে দেবে। বলছে আমাকে বাদ দিয়ে একটা ছেলে করে দাও দেখি। কত ছেলে করেছে, একবার চুল ছিঁড়ে ফেলে দিয়েছি ছেলে, কুশ গাছ নিয়ে ছেলে, কুশ গাছ থেকে কুশের জন্ম দিয়েছি, কোনো মেয়ে ছেলের দরকার নাই, চুল ছিঁড়ে ফেলে দিয়েছি। বীরভদ্র মেয়ে ছেলের দরকার আছে নাকি? যেখানে বলবো সেখানে ছেলে তৈরি করে দেবো। বিভাণ্ডক মুনি, তার বিয়ে হয় নাই কিন্তু তার বেটার বউ চলে এসেছে, তার মেয়ে ছেলে নাই, তার ছেলে হইলে কি করে? বিভাণ্ডক মুনির ছেলের নাম হচ্ছে ঋষ্যসিংহ মুনি, যে দশরথের জামাই। তাহলে সে বিয়ে করে গেলে কিন্তু তার বাবার বিয়ে হয় না। লক্ষ্য করেছে কোনো? আর তোমাদের তো গল্পটা বলতে কেমন লাগছে, অনেক মা বসে আছে, বলা খুব তো কথাটা বলতে গিয়ে কেমন যেন খারাপ খারাপ লাগে। কেমন শেষ, এ তো শেষ হবে না। তবে শোনো দেখি আমার কথা, তোমাদের কাছে কিছু নাই। ও মা, তোমাদের কিছু আছে নাকি? আছে? গোত্রটাও আমার, সিন্দুর যেটা দিয়েছি সেটাও আমার, হাতে লোহা দিয়েছি সেটাও আমার, হাতে শাঁখা দিয়েছি ওটাও আমার। আমি যখন মরিয়ে যাব, ও রাজা কোথা গেল, খুব কাঁদবে। কি বলে কাঁদবে? স্বামী মরে গেলে বউ কাঁদে কিভাবে? কি বলি? রাজা বলি। তাহলে পুরুষ এমন একটা জিনিস, মরে গেলেও রাজা হবে, কিন্তু আমার বউ মরে গেলে আমি রানী বলে কাঁদব? আমার দায় কেঁদেছে, মরেছিস বেশ হয়েছে, পুরি দে, আবার একটাই আনবো ঘরে, আবার একটাই আনবো ঘরে। মেয়েদের যা রাগ হচ্ছে এখন, যদি বগলে থার্মোমিটার লাগানো হয় দেখবেন 150 পেরিয়ে গিয়েছে। এখন হাসলে হবে না, আমার প্রতি খুব রাগ হচ্ছে। রামে ছাগলে টানবে গাড়ি, হাতিরে হবে লম্বা গাড়ি, রামে ছাগলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। ধুতি ছেড়ে এখন পড়বো আমি ধুতি ছেড়ে পড়বো শাড়ি। এ নারী, তোমার যা কথা, তোমার মনে হচ্ছে আমি ধুতি ছেড়ে আমাকে শাড়ি পরতে হবে, তারপরে শাড়ি পরলে তাকে কি থেকে করতে হবে? ওরে স্তন দেবে ছেলের বদন, ভাই ভাই স্তন দেবে ছেলের বদনে, স্তন দেবে ছেলের বদনে, কৃষ্ণ কথা গাইবে চরণে, বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা গাইবে চরণে, বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা গাইবে সকনে। আর এক কথা শুনলাম কানে, আমি বসে বসে জগতে কি বা কর্ম করেছ বলো কাছে গেছে। এর আগে আর একটা প্রশ্ন করেছে, মেয়েগুলা শতবা, বিধবা, ধবধবা আর অধবা। একটা মেয়ে করকম? শতবা মানে বিয়ে করেছি সিন্দুর আছে। আচ্ছা, আমরা বিয়ে করেছি সিন্দুর আছে বোঝা যাবে, বাবাজিরাও তো মাজিকে বিয়ে করে খোল বাজিয়ে। এ তো বেদবার মতো পোশাক পরে থাকে, সেটাই সিন্দুরও নাই, হাতে শাঁখাও নাই, লোহাও নাই, এদিকে দেখলে কি করে বোঝাবে? যারা মাঝি
তারা তো সবসময় বেদবা সেজেই আছে, সাদা কাপড় পরিয়ে আছে। বলতে পারেন না, দেখে কি করে বলতে পারে? তারা তো এই আমি আমাদের সম্প্রদায় ছেড়ে যাচ্ছি না। এই সনাতন ধর্মের মানুষের মধ্যে বৈষ্ণব ধর্ম একটা ধর্ম। তাহলে আমরা যারা বিয়ে করেছি সংসারী মানুষ, তারা সিঁদুর দিয়েছে, কিন্তু বাবাজিরা তো সিঁদুর দেয় না। তাহলে সেটা বেদবা না সতবা বোঝা যাবে? তাহলে প্রশ্নটা ভুল। অথবা মানে সিঁদুর আছে স্বামী নাই, তাকে দেখলে কি করে বোঝা যাবে? আপনাদের গায়ে মনে করেন একটা ভাত ছাড়া মেয়ে আছে, শীতেই সিঁদুর করে আসলে গান শুনতে বুঝবে, তাকে দেখলে বুঝতে পারবে? মাল নাই, বোঝা যাবে না। ধবধবা মানে যেটা কুমারী মেয়ে, মানে শীতেই সিঁদুর নাই, হাতে শাখা নাই, লোহা নাই, বিয়ে করে ডিভোর্স দিয়ে এসে বসে আছে নাকি কি করে জানবো? যদি দিয়ে আসে হাতে শাখা নাই। আর এখন মেয়েগুলো তো সিঁদুরও নাই, দেখতেও পাবেন না, এইখানে খালি টেনে দিয়ে চুল চাকা দিয়ে, মানে কি বলেন দেখি, বাই পাশে রেখে, মানে কি বাইপাস। সাগরদা এর থেকে খুলে বলা যাবে, এদের সবই বাইপাস। আমাদের মারা যখন আমাদেরকে প্রসব করেছে তখন এত পেট কাটা ছিল না, সোজাসুজি হয়েছে আমরা। আর এখন যত ছেলে হবে সব বাইপাসে, কেটে তো সিজার করি, উপায় নাই। কেন? এর তো কারণ এই কুড়িয়ামি যে মেয়েগুলো দেখবেন কর্ম করে না, বলছে বাচ্চা হয়েছে, চুপ করে বসে বসে খাচ্ছে। আর জগৎখানা নষ্ট করে দিলে। আমি ওকে বলেছিলাম, ওর খুব রাগ ধরেছে, কেন বলেছিলাম সেটা বুঝলেন না। আজকে দেখবেন ছেলে, বাচ্চা ছেলে হয়েছে, খাচ্ছে না, মোবাইল দেন খেতে লাগবে। কেন বলুন? গর্বে যতদিন ছেলে ছিল ওই মোবাইল ঘেটেছে মা বসে বসে, যার জন্য ছেলেটা ওই গুণ পেয়ে গেছে। যদি বলেন তা হবে না, ওদের নামে জানি অভিমন্যু, সুভদ্রার গর্বে যেদিন ছিল, ওর জন্য একদিন আগম নিগম তত্ত্ব বলতে গেল, ধোকার কথা শুনতে পেল, এমন সময় মা ঘুমিয়ে যায়, বেরোনোর রাস্তা ছেলে আমার শুনতে পেল না। তাহলে গর্ব থেকে ছেলে শেখে, প্রমাণ আছে শাস্ত্রে। তাহলে আজকে ছেলেগুলো রসাতলে নেমে যাবার মূল্যে তুমি নামি। তোমাকে জিজ্ঞেস করেছিলাম এত নিচে নামলো কেন? বলছে পোশাকদের নিচে নামিয়ে দিয়েছি। পোশাক নয়, এই জগৎখানা বাবা নিচে নেমেছে, জগৎখানা নিচে নেমেছে। সেই মা আছে আজ একটা রবীন্দ্রনাথ হয় না, সেই মা আছে আজ একটা কাজী নজরুল হয় না, সেই মা আছে একটা রামকৃষ্ণ জন্ম নেয় না, সেই মা আছে একটা বামা খেপা হয় না, সেই মা আছে একটা বিবেকানন্দ তৈরি হয় না। বলেছিলাম এত নিচে নামলে কেন? একটা ভালো সন্তানের জন্ম হয় না কেন? পোশাক ধরে বসে থাকলাম না, তোমাকে আমি যে জায়গায় মেরেছি মালটা ঠিক জায়গায় নিতে হবে। বাবা সব জিনিস এক ফাঁকে ঢুকিয়ে দিলে হবে না, সব জিনিসের এক মানে করে দিলেও হবে। হবে আমার ছেলে আমার সঙ্গে গিয়েছে, এখন নাই বিয়ে দিয়ে দিয়েছি, বৌমা হয়ে গিয়েছে। ছেলে তো ছোট ছিল, একদিন 60 পালস আমাদের সাংঘাতিক মেলা গিয়েছি, বউকে নিয়ে মেলা দেখতে। মেলা দেখছি, ছেলেটা বারবার বলল বাবা আইসক্রিম খাবো। আমরা ওকে একটা আইসক্রিম কিনে দাও। ওর মা বলছে খাওয়াবো না, ঠান্ডা লেগে যাবো না, দাও দাও। বাচ্চা ছেলে একটা আইসক্রিম 20 টাকা দিয়ে কিনে দিয়েছে। চুষতে চুষতে খানিকটা যাওয়ার পরে দুম করে ধুলোই পড়ে গিয়েছে। ছেলে তুলতে যাচ্ছে, ওর মা ধরছে হাতে, বলে তুলি না। ছেলে মেনে ছেলে চলে যাচ্ছে, কিছু যেতে আমার দুর্ভাগ্য, আমি হজর লেগে দুম করে আমি ধুলোই পড়ি, চুপুর হই। আর ওর মা তাড়াতাড়ি আমার হাতে ধরে তুলতে যাচ্ছে, বলছে মা ধুলো লেগে গেছে, বাবাকে নিতে হবে। হারে বাবা, আইসক্রিমে ধুলো লাগার বাবা ধুলো লাগে এক হয় নাকি? আজকে যে শিক্ষাটা তোমরা ছেলেকে দেবে সেই শিক্ষাটা দিতে পাবে। আজকে কারো গায়ে যদি ধুলো লাগা থাকে ওই বাবা নেওয়া হবে না। এখন মেয়েরা এই ধারা ধরে গিয়েছে, যার ইনকাম থাকবে তার পেছনে ছুটবে, ইনকাম নাই সে ছেলে বিয়ে হবে না। ভালো ছেলে, প্রকৃত ছেলে, তাদের দেখবে না এই জগৎ আর বিয়ে হবে না। যারা ওই জোর করে ধরে বেরিয়ে আনতে পারবে তাদের হবে, আর যারা ধরে আনতে পারবে না তাদের হবে না। এটা বড় কথা নয়, টাকা পয়সা না থাকলে আর বিয়েই হবে না। এ বড় বিপদ ঘটেছে, চিন্তা করে দেখতে হবে বসে বসে।
আমি চলে যাচ্ছি, আমি কাপড় কিনবো। আমার ছেলেটা তখন 4 বছর। আমরা দুই স্বামী স্ত্রী সিটে বসে আছি, ও ফাঁকে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে আমার ঘাড়ে ধরে বলছে, বাবা কোথায় যাবা? আমরা কান্দি। যেতে যেতে দেখছি আমার বাঁ সিটে বসেছে একটা মেয়ে, ছোট একটা বাচ্চা করলে একটা জিন্স প্যান্ট, জিন্সের জামা পরে আছে। আমি জানেন গোটা জীবনের রং ছটা লোক, এসব আমি দেখতে পাচ্ছি। যেতে যেতে আমার বউকে বলে, আজ তোকে একটা জিন্সের প্যান্ট আর জামা কিনে দেবো। আমার ছেলেটা বলছে, দেখবি তোর মাথায় এক চাপড় দেবো। ওর মা বলছে, বাবু যদি জিন্স প্যান্ট পরি তাহলে মোটরসাইকেলে বসবো, দুই দিকে ঠ্যাং দিয়ে, তোমার বসতে ভালো হবে যে। বলছে, আমি দুধ খাবো কোন দিকে বল? হাসবেন না, একটা 4 বছরের ছেলের যে জ্ঞান আছে, একটা ধাড়ি মাগির সেই জ্ঞান হয় না। আলোচনাটা ঠিক জায়গায় নিয়ে এসে দাঁড় করাও। একটা 4 বছর পুরুষ, সে আমার ছেলে, সে তার বুদ্ধি আছে যে স্তনপান করবো কোন দিকে, আর তোমাদের ভেড়িয়া মাগিদের জ্ঞান হয় না। এ পোশাক পরা যাবে না, পরা যাবে না, রসাতলে আজকে নামিয়ে দিলে, পোশাক পরা যাবে না, রসাতলে তাড়িয়ে দিলে পোশাক পরা। আমি মেয়েদের কাছে বহুবার ভিক্ষা করে দেখেছি, আমার কোনো লাভ হয় না। আমি প্রথম ভিক্ষা করেছিলাম কাশিতে, ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়েছিলাম, আমি শিব, আমার লাভ হয় না। যুগে যুগে ভিক্ষা করে দেখেছি। রাবণ ভিক্ষা করতে এসেছিল সীতার ঘরে, লাভ হয় না। আমি দেখলাম মেয়ে ছেলের কাছে ভিক্ষা করে লাভ হয় না। রূপকোষাই গিয়েছিল একটা মেয়ের ঘরে ভিক্ষা করতে, যার নাম হচ্ছে মীরাবাই, লাভ হয় না। আমি দেখলাম মেয়ে ছেলের কাছে অনেকদিন ভিক্ষা করে দেখলাম, একদিন পুরুষের কাছে ভিক্ষা করে দেখলাম, মেয়েদের কাছে ভিক্ষা করে তো কোনো লাভ হলো না। একবার বেটা ছেলের কাছে ভিক্ষা করে দেখি কি লাভ হয়। ওদের নামেই আমার লালা বাবু। আমি বৃন্দাবনে যাই, গোটা বৃন্দাবনে ভিক্ষা করি, জানেন মহাশয়, গোটা বৃন্দাবন আমি মাদকরি করেছি, প্রত্যেক মেয়ের দ্বারে দ্বারে গিয়েছি, এসে গুরুদেবের চরণে ঝোলা দিয়েছিলাম, বললাম গুরু এইবার আমার দীক্ষা দাও। বলে হবে না, এখনো এক বাড়ি বাকি আছে, সে বাড়িতে ভিক্ষা না করলে তোমার দীক্ষা হবে না। বলে কার বাড়ি? বলে জগৎ শেঠের বাড়ি। মানে তুমি মেয়ে ছেলের বাড়ি ভিক্ষা করেছো অনেকদিন, হবে না। তুমি একবার পুলিশের বাড়িতে গিয়ে ভিক্ষা করে, তবে তোমার হবে, তাছাড়া হবে না। জগৎ শেঠের বাড়িতে গিয়ে যখন ভিক্ষার ঝোলা নিয়ে দাঁড়িয়েছে, জগৎ শেঠ যখন একটু ভিক্ষা দিয়েছে ঝোলাতে, তারপরে তার দীক্ষা। লক্ষ্য করে দেখেছো? বৃন্দাবন আজ পর্যন্ত লালার নামে কাগজ হয়ে আছে। আজও মুর্শিদাবাদের লোক যদি গিয়ে আধার কার্ড দেয়, অর্ধেক বৃন্দাবনে মুর্শিদাবাদের লোকের ছাড় আছে, সে যেখানে সেখানে থাকতে পারে। আজও এই আমি 1 মাসও হয় না বৃন্দাবন থেকে ঘুরে আসা, আমি ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখেছি, ঘুরে ঘুরে সব দেখেছি। তুমি যা তা বললে আমি মানবো না, পরিষ্কার করে বলতে হবে, তাছাড়া মানবো না। তোমরা করলে কি, আমরা কি করলাম? আমরা কিছুই করতে পারি না, তোমরাই সব করেছো। তোমরা বলছো আমাদের বিদ্যামন্ত্রী, আমাদের খাদ্যমন্ত্রী। আচ্ছা বলেন তো, আমাদের এই অঙ্গরাজ্যের যে মন্ত্রীগুলো আছে, এই মন্ত্রী দিকে চালাই কে? আসতে পারে। আমাদের অঙ্গরাজ্যের যে মন্ত্রীগুলো আছে, এদেরকে চালাই কে? এরা তার প্রধানমন্ত্রী নয়। এই মন্ত্রীদের উপর আর একজন আছে, সে কে? এখন আছে মোদি। এর ইঙ্গিতে গোটা ভারতবর্ষ চলছে। তাই তোমাদের যে মন্ত্রীগুলো তুমি দেখাচ্ছ, তার উপরে কে বসে আছে সেটা একবার হিসাব করেছো? শুধু তলায় হাত দিলে হবে না, উপরে হাত দিতে হবে। এই নারীগুলো যে মন্ত্রী পেয়েছে, মন্ত্রিত্বটা দিল কে? বাবা আমি সেদিন দিয়েছি, আমি সেদিন দিয়েছি। পৃথিবীর যখন হয়নি জন্ম, তখনও করেছি চাষ। পৃথিবীর যখন হয়নি জন্ম বাড়ি, তখনও করেছি বাস। পৃথিবীর বাবা গাভীর যখন জন্ম হয় নাই, তখনও পেতেছি দই। লক্ষ্মীর যখন জন্ম নাই, তখনও খেয়েছি খই।
বহু পরে তুমি জন্ম নিয়েছো। বিশ্বের যখন জন্ম হয় নাই তখনও করেছি বাস, বলদের যখন জন্ম হয় নাই তখন করেছি চাষ। আমি সেই লোক। গাভীর যখন জন্ম নাই তখনও খেয়েছি দই, লক্ষ্মীর যখন জন্ম নাই তখনও খেয়েছি খই। আমি সেই লোক। তার কাছে যদি তুমি এই কথা বলো তাহলে সেই মায়ের কাছে মাসির গল্প করা হবে না। কাকে কি বলছো একটু হিসাব করে বলতে হবে তো। আমি যদি গিয়ে বাবাকে বলি শুয়োরের বাচ্চা, আমার কাজটা ভালো হবে? আপনাদের বিচার। তাহলে তোমাকে যে মন্ত্রিত্বটা দান করেছে তাকে তুমি দেখতে চাইছো, তাহলে তুমি লোক ভালো। তুমি কি জানো যে ওপর মহল বসে আছে, সে যদি ইচ্ছা করে সিজ করিয়ে দেবে, সিজ করে দেবে। ওই জন্য তোমাদের মতো নারীদের একটা জিনিস আছে, অন্য কিছু থাক আর না থাক, পুরুষের থেকে তোমাদের একটা বেশি। পুরুষের চোখে জল খুব কম আসে, কিন্তু নারীদের দেখবেন কিছু বললেই আর মহিলা। আগেকার দিনে মেয়েগুলা কান্দন তো আমি দেখেছি, এখন আর ওটা নাই। আগে মুড়ি ভাই তার স্বামী চোখ তুলে এই চাল চাইতো, ও রাজা কোথা গেল, চাল চলছে, বাঁ হাত করে গুঁড়ো চাটি ছেঁচিয়ে দিয়ে চলছে। ও রাজা নাক ঝেড়ে চালের উপরে ফেলিয়ে দিয়ে কাজ চলছে। আমার দেখা জিনিস আপনারা দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি। তাদের মনে পড়তো কখন, যখন ওই আগুনে তাপ লাগবে তখন, তার আগে মনে পড়তো না। হিসাব করবেন যখন গরম লাগে তখনই স্বামীর কথা মনে পড়ে। কথাটা একটু বাইরের কথা বলিনি, ভিতরে চলুন। যখন গরম লাগে তখন স্বামীর কথা মনে পড়িবে, স্বামীর কথা মনে পড়িবে। তার আগে কথা বাবা মনে পড়ে না। তখনই কথা মনে পড়িবে, তার আগে কথা মনে পড়ে না। গরম লাগলে মনে পড়িবে। দেখবেন 34টা বাঘ ছেড়ে দিয়ে একটা পুরুষ মাঝখানে দাঁড়িয়ে থাকে। আপনারা জানেন একটা বাঘ এলে একটা মানুষকে খেয়ে নেবে, থাবা মেরে দেবে সঙ্গে সঙ্গে, কিন্তু 34টা বাঘ ছেড়ে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে থাকে একটা পুরুষ। তার হাতে একটা ছোট বড় ইলেকট্রিক চাবুক থাকে। যে বাঘ না করে তার গায়ে ঠেকিয়ে দেবার, সে তখন লাফিয়ে ওই দিকে পালাবে। নারী তুমি হিসাব করে কথা বলো। 1000 কিলোর ঝাঁটা এক স্বামীতে আঁটা। স্বামী দেখেছো কোনোদিন? আমি যখন রাসমঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমি সে পুরুষ নয়। আমি কোনো ফুলে গিয়ে মধু খাই না। ফুল যদি ছিঁড়ে আমার কাছে আসে আমি তার মধু পান করি, তাছাড়া আমি তার মধু পান করি না। আমি সে পুরুষ নয়। এই জামাতেই গাঁথিস বাবা, চামড়ায় গাঁথি না। হ্যাঁ ভালো করে করবো। হ্যাঁ বেশ যাও, আমার নাম রসরা। বেশ যাও, তুমি ভালো ছেলে, ভগবান তোমার মঙ্গল করুক। না না গান না না, তুমি ভালো ছেলে, কিন্তু বাবা তোর মতো লোকের 10 টাকা দেওয়া উচিত হয় না। তুই তো জানিস একটা ছোট কিনতে 153 টাকা লাগে। মদ খাবো না, মদের পয়সাটা দিতে হবে 153 টাকা। তাছাড়াই আমার ব্যবসা ভালো চলবে না, তাছাড়াই আমার ব্যবসা ভালো চলবে না। তাহলে এই বাঘের ফাঁকে ঢুকে তার কাছে কি থাকে একটা চাবুক, ইলেকট্রিক সাঁটা গায়ে ঠেকিয়ে দিলি। তাই প্রত্যেক পুরুষের কাছে ইলেকট্রিক সাঁটা আছে, এই গায়ে ঠেকালেই বুঝতে পারি। ভগবান কৃষ্ণ যেদিন রাসমঞ্চে গিয়ে দাঁড়িয়েছিলেন, বলছে পরীক্ষা আজ কেন করবি? যেদিন 1600 গোপিনী নিয়ে রাস করবো সেদিন আমাকে পরীক্ষা করিস, তার আগে পরীক্ষা হবে না। মেয়েগুলো সব চলে এসেছে। যখনই বাঁশিটা বাজিয়ে দিয়েছে স্বামী ছেড়ে চলে আসে। তাহলে এর মধ্যে কিছু মাল আছে, তাছাড়া দড়িয়ে আসবে কেন? যখনই কাছে সে দাঁড়িয়েছে, আর গোবিন্দ খুব তো চালাকের শিরোমণি, কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে, তুমি কও হে গোপী কিসে লাগি গহন বনে এলে।
সূর্যপতি থাকতে কেন পরপতি তোমরা ভজ হে তোমরা কিসের লাগি গ্রহণে বনে এই জিনিস থেকে যদি এখনকার মেয়েরা ওই পরপতি বইতে যায় এক হবে না। আমি নিচে নামাতে এইটাই দেখাইছিলাম তোমাকে। এদের কবার বিয়ে করে আর কবার ধরে আর কবার ছাড়ে আমি ঠিক বলতে পারবো না। এখনকে যে মেয়েগুলো, ও মা কিছু মনে করো না, সন্ধ্যাবেলায় চা পাওয়া যায় না জানো, বাড়িতে টিভিটা রাগ করে আমি কেটে দিয়েছি, বলে আমি আর পয়সা ভরবো না। বলে কেন? বলে তোদের জন্য চা পাওয়া যাবে না। কি সিরিয়াল চলে এসছে কে জানো, 5-6টা করে স্বামী একটা মেয়ে, আর টাকা জলসা খুলিয়ে যাচ্ছি, মেয়েগুলো দৌড়ছে, চা পাই না সন্ধ্যাবেলা। কার টাকা? আচ্ছা মা, এই দেখে লাভ হয়েছে? এরপরে রামায়ণ চলছে, কোনোদিন দেখেছো? 8:30টায় দেখো না। এরপরে শনি আছে 9টা থেকে, দেখেছো কোনোদিন? দেখো না। আর যত টাট জলসায় যত মাল আছে, যত স্বামী পাল্টাবে তত ভদ্রলোকের মেয়েরা হপ হপ করে খাবে। এটা ভালো জিনিস। নিচে নামার কথা এই জায়গায় গিয়েছিলাম। স্বাস্থ্য কথা, হরি কথা কোথায় গেল? আজও পুরুষের মধ্যে বেঁচে আছে। লক্ষ্য করো, তোমরা এসব করতে পারবে না, এই জায়গায় তোমরা আনতে পারবে না। রাসমঞ্চে যখন রাস আরম্ভ হলো, রাস আরম্ভ হয়েছিল চরণ পাহাড়িতে, আর রাসটা শেষ হয়েছিল কোথায়? যেটা রাস মঞ্চ, তার নাম হচ্ছে চরণ পাহাড়ি। এখানে শুরু হয়েছিল আর রাস শেষ হয় কোথা? আজ্ঞা চক্রে। তাহলে শুরু হয় কোথা? চরণ পাহাড়িতে। চরণের পাহাড় যেটা, চরণ পাহাড়ি। এই চরণ পাহাড়ে মানে মূলাধারে শুরু হয়েছিল, আর রাস্তা শেষ হয়েছিল আজ্ঞা চক্রে, মানে দ্বিদল পথে। এরপর আর উপর দিকে উঠবে না। তাহলে তোমরা কি দেখলে? আমার কি পেলে? আমার কাছে তোমরা কিছু পেলে না। তোমাদের আশা হলো আর যাওয়া হলো, আর কিছু পেলে না। তাহলে কি করবে পুরুষোত্তম? তেতা যুগের মাঝখানে নামে যার অম্বরীশ, তার মাত্র 12 বছর পরমায়ু হয়। কোন শাস্ত্রে 10 বছর পরমায়ু কয়। তাহলে পরমায়ু কত? 10 বছর। 9 বছর 11 মাস 29 দিন কেটে গিয়েছে, আর একদিন বাকি আছে। মা কাঁদছে, বাবা কাঁদছে, ছেলেটা বাঁচবে না, ছেলেটা মরে যাবে। মা খুব কাঁদছে, কিন্তু মাকে জিজ্ঞেস করছে, ছেলে মা কাঁদছো কেন বলো? বলতে পারছে। বাবা কাঁদছে, বাবাকে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা তোমার নয়নে জল কেন গো? বলে বাবারে তুই আর 24 ঘন্টা বাঁচবি, তার বেশি বাঁচবি না। এমন সময় এক মহাজন ভিক্ষার ঝোলা লইয়া স্কন্ধে করে দাঁড়িয়ে গেল। সেদিন বাবা তাদের বাহির ও দুয়ারে, কে আছে ঘরে? ভিক্ষা দাও। অম্বরীশের মা ভিক্ষা দিতে যাচ্ছে, মা আমি তো আর বাঁচবো না, তাহলে ভিক্ষাটা জানিয়ে দিই। ভিক্ষার ঝোলাটা, থালিটা নিয়ে গিয়ে ঝোলার মধ্যে দিচ্ছে। ঝোলায় যেমনই ঢেলে দিয়েছে, মাথায় হাত দিয়েছে বাচ্চা ছেলে। বাবা রে দীর্ঘজীবী হবি। পায়ে প্রণাম করে বলছে, আপনার কি ব্যবসা? আপনি কি আর 2টি চাল বেশি নেবেন? বলে কেন বাবা? বলে আমি আর 18 ঘন্টা বাঁচবো, তার বেশি পরমায়ু নেই আমার। বলে বাবা রে বৈষ্ণব কখনো মিথ্যা কথা বলে না। বলে তাই না? হ্যাঁ। বলে তাহলে আমার কি হবে? বলে নাম করো। কি নাম করব? বলে ভগবানের নাম করো, রাম নাম করো, মুক্তি লাভ করবে। বলে কোথায় করবো? বলে হয় মনে, না হয় বনে, আর তাছাড়া ঘরের কোণে, যেখানে খুশি তুমি করতে পারো। ভিখারি চলে গেলেন। অম্বরীশ ফিরে গিয়ে পিতামাতাকে প্রণাম করে বাবাকে বলছে, বাবা আমি আর থাকবো না। বলে কোথায় যাবে? আমি বনে চলে যাব। আমি বনে চলে যাব। এই বলে অম্বরীশ ঘর বাড়ি ছেড়ে
তারা করে পৌঁছাইলেন বনের মাঝারে। একটা মুনি বনের আশ্রমে দেখিবারে পেল, সেখানেতে কেউ নাই, জানতে ইচ্ছা হলো। ঘুরে ঘুরে দেখছে কেউ আছে কিনা, কেউ নাই। দেখছে আশ্রমটা অপরিষ্কার হয়েছে, যে থাকবে থাক, না থাকবে না থাক। একটা ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিল আশ্রমটাকে, দিয়ে একটা গোপন জায়গায় চুপ করে লুকিয়ে বসে আছে বাচ্চা ছেলে। সন্ধ্যাবেলায় মুনিবর, সন্ধ্যাবেলায় মুনিবরে বাসায় এলো ফিরে। আশ্রমটাকে হারে বাবা তার চক্ষু ডোমা ঢারে। আশ্রমটাকে দর্শন করছে ভালো করে, চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে বাবারি এই আশ্রম আমার এত সুন্দর পরিষ্কার কে করে দিল? যেই করেছিস করেছিস, দীর্ঘজীবী হবে। ছেলে বেরিয়েছে বলছে সাধু বাবা আর আমার 12 ঘন্টা পর। হাতে করে ধরে নিয়ে সাধু বাবা বললাম ঠিক আছে অম্বরীশ চল একবার গ্রামে যাই। গ্রামে গিয়ে ওই বয়সে 8-9টা ছেলে জোগাড় করেছে, জোগাড় করে নিয়ে আশ্রমে বসেছে। বলে আজ গোটা রাত্রি কেউ ঘুমাবো না, গোটা রাত্রি বসে বসে গল্প করবো। কি গল্প করবো? বলে রামায়ণের গল্প করবো। গোটা রাত্রি রামায়ণের গল্প করতে করতে যখন 4টে বেজে গিয়েছে, বলে আর বসে থাকলে বলে এবার শ্রীখোলার করতাল নিয়ে এসো, এবার রাম নামে গাইবো। বসে বসে গাইতে আরম্ভ করে দিলেন রাম নাম। গাইতে 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 সকাল হয়ে গেল, সূর্য উঠে যাবে। জমের দুধ দুটিকে পাঠিয়ে দিলেন, বলে যাও আর তো পরমায়ু নাই, অম্বরীশকে তুলে নিয়ে এসো। কাছে গিয়ে দেখছে চারিদিকে তাকাচ্ছে, 10 জন বসে আছে, 10টা ছেলেই অম্বরীশ। কাকে নিয়ে যাবে আর বুঝতে পারছে না, চিনতে পারছে না, 10টাই তো অম্বরীশ। যমরাজের কাছে ফিরে গিয়ে বলছে যমরাজ তাহলে আনতে পারলাম না। বলে কেন? বলে 10টাই তো অম্বরীশ, কাকে নেব? এক কাজ করুন আপনি যান। মোষের পিঠে চেপে যমদণ্ড হাতে নিয়ে গেলেন, গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কাকে নিয়ে যাবে, 10টাই তো অম্বরীশ বসে আছে। যখন দেখে নিয়ে যমরাজ ফিরে চলে এসে দেখছে আর তো মারা যাবে না, সূর্য উদিত হয়ে গেছে, সূর্য উঠে গিয়েছে, আর ছেলে মারা যাবে না। ফিরে চলে এসে চিত্রগুপ্তর ঘরে ঢুকে গেল, যে ঘরে খাতাপত্র সারে সেই ঘরে ঢুকে গিয়ে যমদণ্ড দিয়ে 10-এর পাশে একটা আঘাত করে দিল জোরে। 10 ছিল, ডান দিকে একটা গোল শূন্য বসে গেল। কত হলো? 10 ছিল, পরমায়ু হয়ে গেল 100। চিত্রগুপ্ত ঘরে ঢুকে চিত্রগুপ্তকে বলছে দাদা এ কাজ আমরা তো গোটা জীবন হিসাব করি, কোনোদিন তো ভুল হয় না, তাহলে মনে হয় এ কাজ আমাদের যমরাজই করেছে। যমরাজ তুমি যখন একটা শূন্য দিয়েছো, আমি একটা দেবো। 100 ছিল, ডান দিকে একটা শূন্য বসে গেছে, 1000 হয়ে গেল। গুপ্ত বলছে দাদা ভাই তুমি একটা দিকে থামতে পারো, কিন্তু আমি একটাতে থামবো না, আমি 2টো দেবো। ছেলে কেমন করে মরে দেখিব, তাহলে যত জায়গায় দেখবে সব জায়গায় তো আমাদেরই নাম। ত্রেতা যুগে রাম নাম, সত্য যুগে নারায়ণের নাম, দাপর যুগে কৃষ্ণের নাম, কলি যুগে গৌরাঙ্গ মহাপ্রভুর নাম। আচ্ছা বলো দেখি, তোমার কাছে আমি জানতে চাইছি, তুমি তো আমার অর্ধাঙ্গিনী রূপে এসেছে, লক্ষ্মী রূপে। বলো কোন এমন লোক আছে যে তোমাকে সাধনা করে সে মুক্তি লাভ করেছে আমার চরণ পেয়ে? দেখাতে পারবে? এই যে পরমায়ু কম ছেলে বেড়ে গেল, তাহলে তোমরাও তো আছো আমার সঙ্গে, তাহলে তোমাদের ভজনা করলেও তো পরমায়ু বাড়া উচিত। বাড়িবে না, যদি কেউ নারী ভজনা করে তার পরমায়ু কমে যাবে, পরমায়ু কমে যাবে। ঠাকুর মশাই কি বলেন? নারী ভজন করলে তার পরমায়ু বাড়বে না, কারণ এই নারী বাবা খুব, আমার বাবা বলতো নারী অবিশ্বাস জাতি ব্যক্ত করে গুপ্ত অতি, ভালো মন্দ নাহি বিবেচনা, গুপ্ত কথা নারীকে বলে যে কা পুরুষ জগতে হয় সে আপনি মজইয়ে সেজনা। নিজের কথা যদি বউকে বলে দেন গোপন কথা, আপনাকে জেল খাটতে হবে, কিছু করার নাই।
আপনি যদি কোথাও মার্ডার করি এসে বউকে এসে বলেন আমি এই খারাপ কাজ করেছি, তারপর দিন ঘাটতে যাবে গিয়ে বলবে বই দিক তুই কাউকে বলিস না আমার স্বামী বই করেছে, চলতে লাগবে। কারণ নারীদের পেটে কথা থাকবে না, এরা বলি ফেলবে ঠিক ছিল। আচ্ছা কথাটা ঠিক না ভুল বলেন দেখি? নারীদের পেটে কথা থাকবে না বলেছিল কে? যুধিষ্ঠির। কাকে বলেছিল? কুন্তিকে। ঠাকুর মশাই কথাটা ভুল। আমার বউকে যদি আমি জিজ্ঞেস করি আই বড় তো কটা ছেলের সঙ্গে প্রেম করেছিস, আমার বউ বলবে? তাহলে আপনারা ভাবলেন কি করে গোপন কথাটা বলবে? বলতে পারবে না। এর মধ্যে কিছু ঠেটামি আছে। মানুষের বলার কথা বললে এগুলো বাবা সত্য নয়, এগুলো বাবা সত্য নয়। আমি যখন বিয়ে করবো মনস্থির করলাম, আমি তখন এইচএস পড়াশোনা করছি, উচ্চ মাধ্যমিক। আমার জেঠামশাই এসে বলছে রসরাজ বিয়ে করবি? আমরা তা একবার করবো। আমি মনে করছি বিয়ে বোধহয় 15-16 বার হবে, একবারই শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারি কোথা করবি? আমরা ওই যে দেখতে পাচ্ছি জানলা দিয়ে। আর আমার বউ ছিল খুব দজ্জাল, আমার শাশুড়ির সঙ্গে দিন রাত ঝগড়া লেগেই থাকে। আলা বিয়ে যদি করতে ওই ঝগড়া করছে ওই মেয়েটাকেই করবো, তাছাড়া করবো না। আমার বাবা বলছে আমার সংসার ভেঙে যাবে রে, আমার যদি বিয়ে না দাও আমি গঙ্গাপুত্র বিশ্ব অবজীবন আর বিয়ে করবো না। আর যদি বিয়ে দিতে হয় ওই মেয়েটার সঙ্গেই দিতে হবে। আপনার রাজু গেলে দেখতে পাবেন আমার সামনে মিন্টুদা বসে আছে, মিন্টুদা ভালো জানে মাথায় চুল রাখলে হবে না হে। কারণ একথা বলতাম না, মিন্টুদা গিয়েছিল আমার বিয়ে ভোজ খেতে, ওই জন্য বললাম। বিয়ে করতে গেলাম, বিয়ে করতে গিয়ে দেখছি আমাকে একটা চাদর ঢাকা দিয়ে দেবে, বুঝলেন? আরে চাদর ঢাকা কেন বলছে তা তো বলতে পারবো না। তারপরে দেখছি হঠাৎ একটা মেয়ে আমার কে যেন আমার চারিদিকে পা লাগিয়ে ঘুরছে। আলা কি রে? বলে তোমার বউকে তোমার গায়ে লাগিয়ে লাগিয়ে ঘুরছে। আলা কেন? তা তো বলতে পারবো না। কেমন মজার জিনিস দেখুন। তারপরে দেখছি আমার সামনে কে উঠ, আমি তো চাদরের ফাঁকে দেখছি, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি না, চাদর আবজা দেখছি কে উঠ বস করছে। আমরা কি ব্যাপার? তোমার বউকে মাটি ঠেকাচ্ছে আর তুলছে। কেন? বলছে তা তো বলতে পারবো না। ভালো জিনিস বটে। তারপরে দেখছি আমার চাদর আবার ওকেও ঢাকা দিয়ে দিয়ে বলছে শুভ দৃষ্টি করো। আমরা সেই ছোটবেলা থেকে দেখছি আর দৃষ্টি করতে হবে না, কবে থেকে চোখে চোখে হয়ে আছে, মোটামুটি করার দরকার নয়। যখনই তাকাতে যাবো ভান্ডারি হারামজাদা মুখ ভরছে কাপড়ের। আর হয় হইল বিয়ে হয়ে গেল, বিয়ে আসবে তারপর দিন সকালে দেখছি শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি আরম্ভ হয়ে গেল। আমি চিন্তা করছি বাবা যা বলেছে তাই ঘটে গেল, এ কিছু করা যাবে না। ঠাকুরের নাম নিতে নিতে এলাম বাড়িতে। এর মুচ্ছুতি খুব তো দেখবেন মেয়েগুলো মুচ্ছুতি খুব হয়। আমার চাদরে বাঁধা আছে, আমার বাবার বাড়ি, আমি আগে যাবো না ও আগে যাবে, কোনটা ঠিক? ও আগে হটপট করে আমাকে টানতে টানতে চলবে। আমরা টান, বাবার বিটি তোর ক্ষমতা বেশি, টান। ও ঘরে ঢুকে পড়ছে, আমি ঘরে ঢুকতে গিয়ে দরজায় একটা বড় খাসি বাঁধা, সাত করে টান লাগিয়ে দিয়েছে, দিয়ে উপর হয়ে পড়েছে। আমি লাগা হোঁসোটা দে তো, হাতে হোঁসো আর খাসির ঘাড়ে চোট, আর খাসি কেটে দু পা। ভালো করে গান করতে হবে। হ্যাঁ করে তো ফাঁকে ফাঁকে তুমি দিয়ে যাবো, তারপর আমি দেখছি। আচ্ছা বেশ চলো দেখছি। হ্যাঁ তুমি বসো নিচে, আমি দেখছি। হ্যাঁ বেশ, তুমি পয়সাটা বন্ধ করবে না, তারপর দেখছি। যেমনই চোট মেরেছে দু পাঁচ বন্ধুগুলো এসে বলছে কি করলে? আমরা গলে ভরগা করিয়া যাচ্ছি খাবে।
দেখছি বইয়ের কথাবার্তা বন্ধ। অষ্টমঙ্গলা দিনে শ্বশুর লিখতে এসছে, বলছে মা কেমন আছে? ভালো নাই বাবু। কেন রে? বলছে খুনিয়ার সঙ্গে বিয়ে দিয়েছে। আমরা যা এক ডোজি কাজ হয়ে গেছে, এক ডোজি কাজ করে দিয়েছে 100টি। এ দেখছে সামান্য দড়ি ট্যাং থেকে তাতেই চুটিয়ে ছাগল কেটে দিলে যদি আমি মুচ্ছিদি করে দিতে আমাকে বসিয়ে দেবে। কথাবার্তা বন্ধ। শ্বশুর মশাই হাসতে হাসতে বলছে রসরাজ কই? বলছে 2 তলায় শুয়ে আছে। এসে সিঁড়িতে এসে বলছে রসরাজ আমরা আসুন বাবা আসুন। বলছে আমার দরজাল বেটিকে কি করে ঠান্ডা করলে বাবা? বলে ওটা হয়েছে। বলে তোমার শাশুড়িকে খালি ঠান্ডা করা যাবে না? বলে ওটা আর হবে না। কেন হবে না? তোমার বিটিকে ঠান্ডা করেছো। আমরা তোমার বিটি কাঁচা মাটির মাল ছিল, বেঁকে ছিল, সোজা করে দিয়েছি ঠুঁকে। আর আমার শাশুড়ি পোড়া মাটির মাল, আর ঠুকলে সোজা না ভেঙে যাবে। কুমোরের বাড়িতে যতদিন হাঁড়ি তৈরি হয় কাঁচা থাকে, কোথাও যদি বেঁকে যাই ঠুকে দিলে পরে ঠিক হয়ে যাবে। আর যদি পোড়ানোর পরে বেঁকে যাই আর ঠিক হবে? তো বলছি নারী পাকতে যেও না, কাঁচা থাকো। যেখানে বেঁকে আমি সোজা করে দেবো, আর যদি বেঁকে যাও ঠুকে দেবো, ভেঙে যাবে। কত সোজা করেছি ঠাকুর মশাই। আমি গিয়েছিলাম মথুরায়, একটা কুব্জ মেয়ে ছিল, কংসকে চন্দন মাখাতে যাই জানেন সুজি দল। আমরা 2 ভাই কৃষ্ণ আর বলরাম তথাকারে যাই, চন্দনের বাটি লইয়ে রাজবাড়ির দিকে ধাই। আমরা ও সুন্দরী, একটা কুব্জ মেয়ে তাকে যদি কেউ সুন্দরী বলে তাকে ভালো লাগবে। একটা দেখতে খারাপ মেয়ে তাকে যদি সুন্দরী বলা হয় না, সে মেয়েটা খুব গর্ব হয়। বলে কিছু বলছো? তোমার বাটিতে কি? বলে চন্দন। কোথা যাবে? কংসকে মাখাতে যাবো। বলে কংসকে বাদ দিয়ে আমাদেরকে দেওয়া যাবে না সুন্দরী? সেই চন্দন আমাদের মাখাতে 2 ভাই চন্দন মাখিয়ে দিয়েছে। যেমনই ওরে বেঁকা ছিল, বুড়ো আঙুলিতে পা দিয়ে টিপে ধরেছে, নিয়ে দিনটা সোজা হয়ে গেছে। বলেছিলাম সুন্দরী, নামটা করে দিলাম কুব্জা সুন্দরী। ভাগবত খুলে দেখেন, নাম ছিল কুব্জা আর করিয়ে দিলাম সুন্দরী। তাকে কুব্জা সুন্দরী বলে ডাকে, কুব্জা সুন্দরী বলে ডাকে। দেখলে তাকে বাবা সোজা করিয়ে দেব। কুব্জা সুন্দরী বলে ডাকে, দেখলে তারে সোজা করে দেব। কুব্জা সুন্দরী বলে ডাকে। তুমি যতই যা করবে করো, পুরুষকে বাদ দিয়ে তুমি অনেক কিছু করতে পারো, পারো না তা বলবো না। এই তো আপনাদের বাড়ি এখানে, আমার বাড়ি নদী মৌডাকির উপারে। মৌডাকির ওপারে একটা গ্রাম ছিল পেটারি। সেই পেটারিতে এক ঘোষ মশাই দুধ কিনে বেড়াইতো। তার বউ ছিল খুব দজ্জাল। বউকে বিশ্বাস করেছে, আর সেই গ্যাস ট্যাবলেট এনে ময়দার সঙ্গে মাখিয়ে রুটি করিয়ে ঘোষকে খাইয়ে দিয়ে। বেশি দিন আগেকার কথা বলছি না, বছর খানেক আগেকার কথা। সেই মেয়ে ছেলে নিয়ে ঘর করবেন। বাবা বলতো নারী স্বর্গ, নারী শোক, নারী বিষবৎ। ওরে নারী থেকে দূরে থাকো মুনি ঋষিদের মত। এই নারীকে যদি রাখতে হয় একটু সাঁটিয়ে রেখো। বাবা গরু জরু ধান 3 নজরে আন, একে নজরে নজরে রাখতে হবে, নজরে নজরে রাখতে হবে। আজ জগৎখানায় অন্ধকার, একটু ভেবে দেখা যায়। নাম আমার রামকৃষ্ণ, তোমার কাছে গায় রামকৃষ্ণ ঠাকুর। আমি ভেবে দেখো মনে, আমার ঘরে বউ ছিল, বলবো না বা কেন, বাবা নামে যারে সারদা। একদিন আমার কাছে এসে কতগুলো মেয়ে তারে বইলে দিয়েছে। বলে সারদা, বিয়ে করেছিস, তোর তো অনেকদিন সন্তান হয়নি, সন্তান কবে হবে? বলে আজই ঠাকুরকে বলবো। আমি বসে আছি দক্ষিণেশ্বরে, সারদা এসে আমাকে বলছে ঠাকুর সবাই মা হচ্ছে, আমি মা হব না। বলে কটা ছেলে নেবে? বলে একটা নেবো। বলা হবে, তুমি একটু বসো, আমি তোমার কোলে মাথা রেখে একটুখানি ঘুমিয়ে নেব। একটুখানি ঘুমিয়ে